সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব সুভাষ চন্দ্র দাস। সুভাষ চন্দ্র দাস, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসলে অতিথি হিসেবে নিয়ে আসার জন্য। আপনি সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের যে সংগঠন আছে জাসাস, সেটির সাথে দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রামে আপনি রাজপথে ছিলেন। 5 আগস্টের পরে আসলে আমরা যে সরকারটি দেখছি, এই সরকারের অনেক সমালোচনা করা যায়, অনেক সমালোচনার জায়গা আছে। আবার এই সরকারটি আপনাদেরই সরকার বা আমাদেরই সরকার, আমরা যেভাবেই বলি না কেন, আমরা এই সরকারের উপর ভরসা রাখতে চাই, আবার রাখতে চাই। পাশাপাশি যখন দেখি যে সরকার নানান বিষয়ে জড়িয়ে যাচ্ছে, নানান ব্যর্থতা, আমি ওইভাবে বলবো না, বলবো যে সফল হতে পারছে না, অর্থাৎ তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা সফল হতে পারছে না। আমরা নানান সময় নানান প্রতিবন্ধকতা দেখছি। আমরা দেখলাম জাতিসংঘের সাধারণ পরিষদে যেখানে যোগ দিতে গেলেন, সেখানে প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার সাথে যারা ছিলেন তাদের উপর হামলা হলো। এটিকে আপনি কি সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন? আসলে দায় কার? আসলে আমরা দীর্ঘ এক জঞ্জালের পর আমরা একটা সরকার পেয়েছি। তাদের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে এবং তাদের শুধু একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তারা উপহার দিবেন, এই জন্যই তারা বসেছেন। তো বাংলাদেশের মানুষের, জনগণের দীর্ঘ প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। যে কারণে আপনার যেটা মনে হচ্ছে যে তারা ব্যর্থ হচ্ছে, আসলে ঠিক ওই কাজটা তাদের না। তারা একটা গণতান্ত্রিক সরকারের কাছে এটা উপহার দিবে, বাংলাদেশে একটা সরকার, তারা হয়তো এসে জনগণের এই প্রত্যাশাগুলা পূরণ করতে পারবে আর কি, বা পূরণ করবে। যে কারণে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সরকার ব্যর্থ হচ্ছে, আসলে না। তাছাড়া এই দেশে দীর্ঘ সময়ে একটা ফ্যাসিস্ট সরকার থাকার কারণে রন্ধ্রে রন্ধ্রে এখনো তারা অবস্থান করছে, যদিও তারা প্রকাশে আসছেন না, কিন্তু কাজকর্মে তারা কিন্তু সেই ভাবটা তাদের মনের মধ্যে রয়ে গেছে। যে কারণে এই সরকারকে ব্যর্থ করার জন্য এবং আগামী সরকার যারা আসবেন তাদেরকে একটা ব্যর্থতার টিকিট লাগিয়ে দেওয়ার জন্য, ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য তারা এই কাজগুলা করতেছে, তারা পেছনে থেকে থেকে। যে কারণে এই সরকার অনেক কিছু মানে পরিষ্কার করতে চাইলেও পরিষ্কার করতে পারছে না। তবে আমার দৃঢ় বিশ্বাস বা আমাদের সকলেরই একটু আশা থাকা দরকার, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আমাদেরকে একটা উপহার দিবেন। ধন্যবাদ। আমরা দেখছি, সেটি আমরাও প্রত্যাশা করি, কিন্তু আমরা এরপরেও দেখছি যে সেই নির্বাচনের পথে হাঁটতে গিয়ে সরকার আসলে একটা সমঝোতার যে প্ল্যাটফর্ম 5 আগস্টের পর তৈরি হয়েছিল, সেটি কিন্তু ভেসে যাচ্ছে কিনা, কিংবা নির্বাচনের একটি আশঙ্কা আছে কিনা। কেন পিআর পদ্ধতি নিয়ে এখনো সমাধান হয়নি। এছাড়া একটি নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধন পায়নি, নিবন্ধন পাওয়ার প্রত্যাশা আছে, তাদের একটি মার্কা নিয়ে এই যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জায়গা থেকেও কি আগামী নির্বাচনের আগে বেরোয় আসতে পারবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে পিআর বিষয়টা নিয়ে আর কি। আপনি যদি নিজেও কোথাও যান, একটা বাজারে গিয়ে যদি মাছওয়ালাকে বলেন যে ভাই পিআর পদ্ধতিতে তো ভোট হচ্ছে, আপনি কি তাহলে এটা মানেন কিনা, তারা এই সম্পর্কে জানেই না। এটা জনগণকে আগে বুঝাতে হবে যে পিআর জিনিসটা কি। আমি এটার ভালো মন্দ সেটা পরের ব্যাপার, যে এটার মেরিট ডিমেরিট কি আছে সেটা জনগণ ডিসাইড করবে। আসলে জনগণ 80% না 99% লোক এখনো জানে না যে পিআরটা আসলে কি, তাই না? এটা সবাই বলে যে পিআর খায় না মাথায় দেয়, আসলে বিষয়টা এরকমই। এবং শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আপনি এই জিনিসটা যদি বলেন যে পিআর পদ্ধতিটা কি, তারা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে না। সেই ক্ষেত্রে আর এত বড় একটা ডিসিশন এই খণ্ডকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কখনই করতে পারবে না। এটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা সংসদের মাধ্যমে, সংসদের সংশোধনের মাধ্যমে এটা আনতে হবে এবং জনগণকে তাদেরকে বুঝাতে হবে যে পিআর পদ্ধতিটা হলে এটা সুফল, এটা কুফল, এটা তখন হয়তো আমরা এটা পারবো। আর আপনি এই ইয়ের কথা বললেন, এই যে অন্য মার্কার কথা বললেন, আপনার ধরেন যে কোনো একটা মার্কা সেটা আমরা যথেচ্ছ ইউজ করি,
সেটার কিন্তু কোনো লায়াবিলিটিস আমাদের থাকে না। কিন্তু যখন একটা জাতীয় প্রতীককে আমরা নিয়ে আসব, তখন এটার তো আমাদের সম্মান দেখানোর কারণে শাপলা আমাদের জাতীয়, অনেকে বলেছেন একটা কথা, সুন্দর কথা বলেছেন যে ধানের শীষ আছে। ভাই, ধানের শীষ তো আর জাতীয় ফসল না, জাতীয় ফসল না। তাই না? এই জিনিসটাই যে ব্যাড মেসেজ যে জনগণকে দিচ্ছে, এটা আমাদেরকে বুঝাতে হবে। আসলে সেটা না, শাপলা জাতি আমাদের জাতীয় প্রতীক, অতএব এটাকে আমরা হেলাফেলা তো করতে পারবো না, তাই না? অতএব এটা করতে হলে আপনাকে মার্কা, তো বিষয়টা তারা তো নতুন, যেমন না তারা অনেকদিন ধরে ইউজ করতেছে এটা। তো তারা যে কোনো মার্কাতেই, তো তারা যদি মনে করে যে জনগণ আমাদেরকে নিচ্ছে, তাহলে তো যে কোনো মার্কাতেই তারা আসতে পারে। এটা নিয়ে শুধু কালক্ষেপণ করা, আপনি ঠিক বলেছেন যে নির্বাচন বানচালের প্রক্রিয়া কিনা, এটা আসলে আমাদের ভাববার সময় এসেছে। তবে কোনো কিছুতেই, যেহেতু জনগণ এই সরকারের পক্ষে আছে, কোনো কিছুতেই নির্বাচনকে বানচাল করতে দেবে না জনগণ। কিন্তু সেই ঐক্যমত্য আমরা রাজনীতিতে দেখছি না। জামাত এখনো বলছে তারা রাজনীতিতে, তারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না। এখন পর্যন্ত তো তাদের ইতিবাচক কোনো মানসিকতা প্রকাশ করতে দেখিনি নির্বাচনে যাওয়ার বিষয়ে। দেখেন, আমরা এখন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলো খুললেই দেখা যায় যে জামাতের ভিতর আওয়ামী লীগ ছিল, অথবা আওয়ামী লীগেরই জামাতে আইসা এখন খোলস পাল্টেছে। এটা নির্বাচন বানচালের একটা আপনার টেকনিকও হতে পারে, কিন্তু আপনি যখন নির্বাচনটা চলে আসবে, তখন জামাতও চলে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আমরা তেমনটি নির্বাচন কমিশনার আনোয়ারুল তিনি বলেছেন যে পিয়ার নিয়ে নির্বাচনে কোনো সমস্যা হবে না, ঐক্যমতে হয়তো পৌঁছতে পারবো, বা নির্বাচনে কোনো সমস্যা হবে না, নির্বাচন হবে না, এবং সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, নিষিদ্ধ দলগুলো ছাড়া। নিষিদ্ধ দল ছাড়া সবাই নির্বাচনে আসবে, এটা সবাই বিশ্বাস করে আসলে। কিন্তু তারপরেও তো একটা আশঙ্কা থেকে যায়, কেননা আমরা জানি যে সব দলগুলোই কিন্তু বলছে সমস্যার, এই যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছেন এখনো। তাহলে তাদেরকে কেন সরানো হচ্ছে না? 5 আগস্টের পর 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, এতদিন তো রাগার কথা না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের দিকে যদি তাকাই, সেখানে সুশীল কার্কি তিনি বলেই দিয়েছেন, তাকে যখন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সংস্কারের, তরুণ প্রজন্মের পক্ষ থেকে, আমাদের মতো ছাত্র সমাজের পক্ষ থেকে একটি সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে সংস্কার করা এই সরকারের কাজ নয়, এই সরকারের দায়িত্ব হলো শুধুমাত্র একটি নির্বাচন করা। তো সেই সব দিক বিবেচনায় যদি আমরা নেই, তাহলে আমরা আসলে কি শিক্ষা পাই? আপনার কি মনে হয় বাংলাদেশের যে প্রক্রিয়াটি আমরা দেখছি? আসলে বাংলাদেশ, আমরা এই জনগণগুলা সব বুঝি যে বিপদ আমরা ডেকে আনি। নেপাল কিন্তু আমাদের চেয়ে খুব একটা ডেভেলপ না, তাই আমাদের থেকে অর্থনৈতিকভাবে আরো অনেক ডাউন। আমরা যদি সেই গ্রাফ দেখি, অনেক নিচে, কিন্তু শিক্ষা দীক্ষায় তারা আমাদের চেয়ে একটু উন্নত, এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে, যেমন আমরা দেখেন, সমস্যা হচ্ছে কি, আমরা কিন্তু সবাই এখন রাজপথে, ছাত্ররা, এবং আমি দেখেছি অনেক জায়গায় টিচাররা কোন্দল, শিক্ষার মান একদম শেষ। আমাকে আমার বিদেশি এক বন্ধু ফোন করে বললো যে তোমরা তো আফটার 10 ইয়ার্স তোমরা তো পাবা না, মানে শিক্ষিত জনগোষ্ঠী তোমাদের মধ্যে মেধার সংকট হবে, যারা নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হবে, দেখবে যে ওদের মধ্যে সংকট সৃষ্টি হয়ে গেছে। তোমাদের জনগণ কি এটা বুঝতেছে না, বা তোমাদের রাজনৈতিক দলগুলি কি এগুলো বুঝতেছে না যে দেশ একটা মানে দীর্ঘ সময় পর একটা সংকটে পড়বে? তা আমাদের আসলে এখন নেপাল থেকেই মনে হয় আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যদি কোনো সংস্কার করতে হয়, তাহলে একটা গণতান্ত্রিক সরকার এসে সেটা সংস্কার করবে। আর আপনি যে আরেকটা কথা বলেছেন খুব সুন্দর, সেটা হলো যে ফ্যাসিস্টদেরকে, দোসরদেরকে কেন সরানো যাচ্ছে না। আসলে সারা বাংলাদেশ থেকেই, বাংলাদেশের যে প্রশাসনিক যে ইয়েতে আছে, আপনি সবাইকে কক্ষিগত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। ওই বেড়াজাল থেকে বেরোতে একটু সময় লাগবে। সেই সময়ের মধ্যে আমাদের একটা গণতান্ত্রিক সরকার দরকার, যাতে তারা এসে এই কাজগুলো সম্পন্ন করতে পারে। আমরা জানি যে, আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করব, আমরা জানি যে দুর্গোৎসব আসছে, আপনিও পুজো উদযাপন ফ্রন্টের একজন নেতা, আপনারাই সারা দেশে পর্যবেক্ষণ করছেন আসলে এই নির্বাচনটি কিভাবে, এই পুজো উদযাপনটি কিভাবে হচ্ছে, প্রস্তুতি শেষ, এবার আগামীকালকে সেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুরু। আপনার কি কোনো আশঙ্কা আছে, কিংবা প্রস্তুতির আসলে সবশেষ পরিস্থিতি কি? আসলে কি আমরা আশঙ্কা সৃষ্টি করি, যেমন গতকাল একটা আপনার বিবৃতি দিয়েছে যারা নাকি ফ্যাসিস্ট সরকারের দালালি করতেন এক সময়, সেই দালালরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তারা প্রকাশ্যে এসে বলছে যে বাংলাদেশ একটা মানে এখন পূজা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।
এবং এই জিনিসটা দিয়ে তারা আর প্যানিক সৃষ্টি করতেছে। এই হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠীর মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, যে একটা সংকট সৃষ্টি, এবং এতে করে যারা দুষ্কৃতিকারী তারাও কিন্তু একটা প্রশ্রয় পাচ্ছে। আসলে এমন কোনো সংকট বাংলাদেশে নাই। তার কারণ হলো বাংলাদেশিরা সংকট মোকাবেলা করতে জানে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক। এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেশের জনগণ। বিশেষ করে হিন্দুরা এখন বুঝতে শিখেছে যে আমাদেরকে যে রাজনৈতিকভাবে একটা দল ইউজ করত, এখন তারা সেই ইউজ হচ্ছে না, এবং তারা নিজেদের সংকট নিজেরাই মোকাবেলা করতে পারে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে আমাদের জনবল থাকবে, কিন্তু আপনাদেরকেও ঐক্যবদ্ধভাবে সেই সংকট মোকাবেলা করতে হবে। অতএব আগামী পূজায়, যে আগামীকাল থেকে যে পূজা শুরু হবে, সেই পূজাতে কোনো ধরনের ঝুঁকি নাই, নির্বিঘ্নে হিন্দুরা পূজা করতে হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে, এগুলো আসলে এলাকা ভিত্তিক কিছু সমস্যার কারণে। এমন না যে কেউ বলতেছে চলো আজকে হিন্দু মন্দিরগুলো সব ভেঙে দিয়ে আসবো। বাংলাদেশে কিন্তু এরকম পরিস্থিতি নেই। বাংলাদেশে এটা কোথাও কোথাও এইসব কাণ্ডগুলো ঘটতেছে ব্যক্তিগত রেশারেশির থেকে হয় অনেক সময়, অথবা সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে, হয়তো কোনো একটা সন্ত্রাসী বা এজেন্ডা নিয়ে এই ধরনের গোষ্ঠী। কিন্তু মানে ভাবে, যেমন মুসলিম জনগোষ্ঠী বলতেছে না যে চলো আমরা হিন্দু মন্দিরগুলো ভেঙে দিই। না, সাম্প্রদায়িক এই যে দাঙ্গা, একদমই না। ব্যক্তিগত বা কোনো একটা বিশেষ কারণে সন্ত্রাসী মনোভাবপন্ন লোকদের দ্বারা এই অ্যাটাকগুলো হচ্ছে। তবে এগুলো আবার সরকার এগুলোকে আবার কঠোর হস্তে দমন করছে। আসলে এই যে উৎসবগুলো আসে ফিরে যায়, ধর্মীয় উৎসবগুলো, আমরা কি শিক্ষা নেই, কি শিক্ষা পাই? এই বারবার উৎসব আসে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বা আমাদের যে কার্যপরিধি, তার মধ্যে কি এই শিক্ষাগুলো আমরা নিতে পারি বা নেই? আমরা নেই কিনা জানি না, তবে আমাদের নিতে হবে। যদি আপনার জীবনকে মানে পরিচ্ছন্ন রাখতে চান বা দেশের উন্নতি চান, তাহলে আমাদের এই সমস্ত এই সম্প্রদায়ের একটা ঐক্য দরকার। যেমন ধরুন, একটা বাগানে যদি এক ধরনের ফুল থাকে, তাহলে আপনি একবার তাকাবেন সেই বাগানটার দিকে। যদি বিভিন্ন ধরনের ফুল থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলের দিকে আপনি তাকানোর চেষ্টা করবেন। এই ধর্মীয় ব্যাপারগুলো সেরকমই। ধরেন, এই দেশে সব যদি মুসলিম থাকে বা সব হিন্দু থাকে, তাহলে এটার যে আমাদের যে কৃষ্টি কালচার বাঙালির, সব নষ্ট হয়ে যাবে। সমস্ত ধর্মের মানুষের কৃষ্টি কালচারে কিন্তু আমরা মানে মহিমান্বিত, বা আমরা একটা প্রাউড ফিল করি যে আমাদের এই কৃষ্টিটা এরকম। অতএব আমরা সবাই মিলেমিশে থাকবো একসাথে, এবং এটি আমাদের ধর্মীয় যে উৎসবগুলো থেকে বা ধর্মীয় যে আচার অনুষ্ঠান, এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং শিক্ষা নেই বলে আসলে আমাদের সব ধর্মের এই প্রোগ্রামগুলি একটা উৎসবে পরিণত হয়, তাই না? অতএব আমাদেরকে এই ধর্মীয় শিক্ষা থেকে শিক্ষিত হয়ে দেশকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে। আগে নিজেকে শুদ্ধি করতে হবে, সেই নিজেকে শুদ্ধ রেখে আমাদের সমাজ, দেশের এবং এই পৃথিবীর একটা সুন্দর পৃথিবী, বাসযোগ্য পৃথিবীর আমাদের সহযোগিতা করতে। সর্বোপরি আপনার আহ্বান কি থাকবে দুর্গোৎসবকে ঘিরে? দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে হবে, এবং আমি আমার সনাতনী ভাইদের বলবো যে আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পর আমাদের মন্দির কিন্তু মুসলিম ভাইয়েরা পাহারা দিয়েছে হিন্দু ভাইদের পাশাপাশি। এবারও তারা আছে। অনেক রাজনৈতিক দলের লোকজনই আমাদের সাথে যোগাযোগ করেছে। তো তারা বিভিন্ন মন্দিরে, যেমন বিএনপির কথাই বলি, বিএনপির প্রত্যেকটা মন্দিরে 4-5 জন করে শিফটিং দিচ্ছে, যে এই এত ঘন্টা ওরা থাকবে, এত ঘন্টা ছাত্র দল, যুব দল, তারপরে স্বেচ্ছাসেবক দল, মূল বিএনপি থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে কি বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার নির্দেশেই আমরা প্রত্যেকটা মন্দিরে অলরেডি আমাদের লিস্ট পেয়ে গেছি। তো তারা পাহারা দিচ্ছে। সাথে সাথে মানে এটা হিন্দুদের, মানে সনাতনীদের এটা বোঝা উচিত যে আমাদের সাথে কিন্তু সারা বাংলাদেশের জনগণ আছে। অতএব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, তারা রাতের অন্ধকারে আসে, তারা কিন্তু প্রকাশ্যে আসে না। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই। সমস্ত সনাতনীদের বলবো, আপনারা আপনাদের আচার অনুষ্ঠান এবং সেই উৎসব সবাইকে নিয়ে আপনারা পালন করবেন নির্বিঘ্নে, এবং এটা এবার হবেও, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে ভিওডি বাংলা স্টুডিওতে এসেছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, এবং আমরা প্রত্যেকটা মণ্ডপেই আপনাদের এই প্রতিনিধিদের এবং আপনাকে আমন্ত্রণ জানাবো, যারা আপনারা এসে দেখে যান যে আমরা সনাতনীরা কত নির্বিঘ্নে পূজা করতেছি। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে এই দুর্গোৎসবের যে উৎসব সেটি সবার মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং যে অশুভ শক্তিকে মোকাবেলা করার যে একটা ঐক্যবদ্ধতা, সেটি এই দুর্গোৎসবের যে শিক্ষা সেটি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সারা বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্পর্ক সব মানুষের মধ্যে তৈরি হবে এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে আমরা আগামীর একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।